উন্নয়ন কাজের ধীর গতিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ, একনেকে ১,১৩৬ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন। অনিয়ম দুর্নীতি নিয়ে বিতর্ক, অবশেষে ডিজির পদ ছাড়লেন আবুল কালাম আজাদ। শাহাবুদ্দিন মেডিকেলের এমডি সহ ৩ জন ৫ দিনের রিমান্ডে, রহস্য অনুসন্ধানে পুলিশ। মেট্রো রেলে ৭৬ কর্মীকে ভুয়া করোনা রিপোর্ট, শাহিদের বিরুদ্ধে আরও এক মামলা, প্রতারণা তদন্তে র্যাব। বিদেশ যাত্রীদের করোনার নমুনা পরীক্ষা কেন্দ্র চালু, ভোগান্তি কমাতে বয়স্ক ও নারীদের আলাদা বুথ। শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ১১টায় ২১শে সংবাদের, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। খিদে যখন যেখানে, সাথে থাক বেলামে। উন্নয়ন প্রকল্পের সময়ানুগ অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় গণভবন থেকে যুক্ত হয়ে এমন ক্ষোভ জানান তিনি। সংশ্লিষ্টদের নির্দেশ দেন কেন প্রকল্প বাস্তবায়নে দেরি হচ্ছে তা খুঁজে বের করতে। এদিন কুমিল্লা তিতাস নদী পুনঃখনন, যমুনা তীর ভাঙন রোধ প্রকল্প সহ পানি সম্পদ মন্ত্রণালয়ের ৩ প্রকল্প সহ ১,১৩৬ কোটি টাকার ৬টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয় একনেক সভায়। প্রণব চক্রবর্তী রিপোর্ট। খুলনা শিপইয়ার্ড বড় জাহাজ তৈরির পাশাপাশি ছোট বড় বিভিন্ন নৌযান তৈরিতে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান। জাহাজ নির্মাণ শিল্পের সাথে সম্পর্কিত এলাকার সড়কগুলো ছোট বলে এগুলোকে প্রশস্তকরণের সিদ্ধান্ত নেয় সরকার। ২০১৩ থেকে ১৫ সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হলেও তার বাস্তবায়নে ধীর গতির কারণে একনেক সভায় ক্ষোভ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে বৈঠকে যুক্ত হয়ে দেরির কারণ খতিয়ে দেখার নির্দেশ দেন একনেক চেয়ারপারসন। এরপর ২০২২ পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় অর্থ বরাদ্দ, অনুমোদন হয় ১৩২ কোটি ৬৩ লাখ টাকার তহবিল। এটা নিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন, বিরক্তি প্রকাশ করেছেন। আরেকটি উদাহরণ, প্রকল্প কাজে দেরির আরেকটি চমৎকার ক্লাসিক উদাহরণ এই প্রকল্পটা, এবং এটার কারণগুলো তিনি খুঁজতে আমাদেরকে নির্দেশনা দিয়েছে, এগুলো কেন হচ্ছে। তাৎক্ষণিকভাবে বলা হয়েছিল ওখানে যে এটা সমন্বয়ের ব্যাপার ছিল, সড়ক নির্মাণের সমন্বয়ের দরকার ছিল সড়ক জনপথের সঙ্গে, এটা করতে পারেনি। লাঙ্গলবন্দ কাইকা টেক নবীগঞ্জ সড়ক প্রশস্তকরণ প্রকল্পের ধীরগতি নিয়েও ক্ষোভ জানান প্রধানমন্ত্রী। কুমিল্লার তিতাস নদী পুনর্খনন প্রকল্প, যমুনা তীর ভাঙন রোধ প্রকল্প সহ পানি সম্পদ মন্ত্রণালয়ের ৩ প্রকল্পে অনুমোদন দেয় একনেক। ১২৩ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ময়মনসিংহ অঞ্চলের জন্য অনুমোদন দেয়া হয় একটি প্রকল্প। কৃষি নির্ভরতা বৃদ্ধি, টেকনিক্যাল টার্ম, এক জমিতে বারবার যত বেশি পারা যায় ফসল উৎপাদন করা, ১, ২, ৩ পারলে ৪ করে ফেলা যদি পারা যায়। 4 বোধে কেউ করে রাখার পর 3ই বোধে ম্যাক্সিমাম এখন 4-এর চেষ্টা চলছে। কৃষি নির্ভরতা বৃদ্ধিকরণ এবং নতুন নতুন কৃষি আইটেম নিয়ে আসা। মোট ৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায়, যার মোট ব্যয় ধরা হয়েছে ১,১৩৬ কোটি ৮৪ লাখ টাকা। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে তীব্র বিতর্কের মুখে অবশেষে পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ। জনপ্রশাসন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। করোনা নিয়ে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কাজে সমন্বয়হীনতার অভিযোগ ছিল ডাক্তার আবুল কালাম আজাদের বিরুদ্ধে। সবচেয়ে আলোচিত অভিযোগ ছিল রেজেন্ট হাসপাতালকে করোনার পরীক্ষা ও চিকিৎসার অনুমোদন দেয়া সহ নমুনা সংগ্রহকারী প্রতিষ্ঠান জেকেজির দুর্নীতি, অনিয়ম ও প্রতারণার। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ছিলেন ডক্টর আজাদ। চাকুরির মেয়াদ শেষে ডিজি পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি।
কোভিড টেস্ট প্রতারণার মামলায় শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে এমডি ফয়সাল আল ইসলাম সহ 3 জনকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ তাদেরকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গুলশান থানায় দায়ের করা মামলাটি তদন্ত করবে ডিবি পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন দীপু সরওয়ার। রোববার রাজধানীর গুলশানে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। চোরাই পথে র্যাপিড টেস্টের কিট এনে সরকারের অনুমোদন ছাড়াই করোনা রোগীর অ্যান্টিবডি টেস্টের নামে পরীক্ষা না করেই ভুয়া সনদ দেওয়ার বিষয়টি উঠে আসে অভিযানে। স্বাস্থ্য অধিদপ্তরের সাথে ওষুধ প্রশাসন অধিদপ্তরও এই অভিযানে অংশ নেয়। অভিযান চলাকালেই গ্রেপ্তার হন হাসপাতালের সহকারী পরিচালক আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শারিস কবির সাদি। জব্দ করা হয় অনুমোদনহীন কিট সহ মেয়াদোত্তীর্ণ নানা মেডিকেল সামগ্রী। এছাড়া করোনা নেগেটিভ হওয়া সত্ত্বেও রোগীদের পজিটিভ বলে হাসপাতালে ভর্তি করার মতো অপরাধেরও প্রমাণ মেলে অভিযানে। অভিযানের শুরু থেকেই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামের খোঁজ চলছিল। সোমবার র্যাবের অভিযানে বনানীর একটি হোটেল থেকে গ্রেপ্তার হন ফয়সাল। তিনি হাসপাতালের চেয়ারম্যান শাহাবুদ্দিনের বড় ছেলে। পরে 3 জনকেই গুলশান থানায় হস্তান্তর করে র্যাব। মঙ্গলবার তাদের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। মানুষের জীবন এবং রক্ত নিয়ে হোলি খেলায় মেতে উঠেছে। আজকের এই 3 জন আসামিকে গ্রেপ্তার করার পর 7 দিনের রিমান্ডের প্রার্থনা করা হলে রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত সন্তোষজনক মনে হয় 3 জন আসামির প্রত্যেকটি 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। আসামি পক্ষ জামিন আবেদন করলে খারিজ করেন আদালত। কিসের ভিত্তিতে প্রসিকিউশন দাবি করতেছে আরো কি একটু ধরার জন্য এই ধরনের রিমান্ড প্রয়োজন আমাদের কাছে বোধগম্য মনে হয়নি। যে কারণে আমরা বলেছি এই ধরনের কোনো দরখাস্ত আসলেই সমীচীন নয় এবং এই দরখাস্তের কন্টেন্ট যেটা বলা হচ্ছে এই কন্টেন্ট সঠিক নাই। শাহাবুদ্দিন মেডিকেল কতদিন ধরে করোনা পরীক্ষা নিয়ে প্রতারণা করছিল আর এর সাথে আরও কারা জড়িত তা খতিয়ে দেখবে পুলিশ। দীপু সরওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। মেট্রো রেলে কর্মরত 76 কর্মীকে ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার অভিযোগে আরও একটি মামলা হয়েছে রিজেন্ট শাহেদের বিরুদ্ধে। এই মামলায় আসামি করা হয়েছে আরও 4 জনকে। রাজধানী উত্তরা পশ্চিম থানায় মেট্রো রেল প্রকল্পে কর্মী সরবরাহকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। দীপু শিকদারের রিপোর্ট। রিজেন্ট চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একের পর এক মামলা হচ্ছে। এবার অভিযোগ মেট্রো রেলে কর্মরত 76 কর্মীকে ভুয়া করোনা রিপোর্ট দিয়েছে তার প্রতিষ্ঠান। এই অভিযোগে করা মামলার আসামি রিজেন্ট হাসপাতাল চেয়ারম্যান শাহেদ করিম, এমডি মাসুদ পারভেজ সহ 5 জন। মেট্রো রেলের 76 জন শ্রমিকের কোভিড টেস্টের জন্য নমুনা দেওয়া হয় রিজেন্ট হাসপাতালে এবং এই 76 জনের মধ্যে 3 জনের পজিটিভ এবং 73 জনের নেগেটিভ রিপোর্ট আসে। তো এই 76 জনের টোটাল রিপোর্টটাই ফেক, এরকম একটি অভিযোগ দায়ের করা হয়। শাহেদের কর্মকাণ্ড তদন্ত করছে ডিএমপির গোয়েন্দা শাখা। তবে মামলা সংশ্লিষ্ট অভিযোগ তদন্তে শাহেদকে জিজ্ঞাসাবাদ করতে চায় থানা পুলিশ। শাহেদ করিমকে এখন আমরা জিজ্ঞাসাবাদ করি নাই, ডিবিতে একটি মামলা এসে রিমান্ডে আছে। আমরা পরবর্তীতে সুবিধাজনক সময়ে তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করব। এদিকে র্যাবের দায়ের করা করোনা পরীক্ষার প্রতারণা মামলা তদন্তভার পেয়েছে সংস্থাটি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী উত্তরার হোটেল মিলিনায় শাহিদ করিমের আরও একটি প্রতিষ্ঠান। এখানে আবাসনের ব্যবস্থা করা হয়েছিল কোভিড চিকিৎসা নিয়োজিত কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নার্সদের। তাদের খাবারের বিলেও 9-6 করেছে শাহিদ করিম। এই বিল দুর্নীতির মাধ্যমে সরকারি অন্তত 7.5 লাখ টাকা হাতিয়েছে প্রতিষ্ঠানটি। বিষয়টি উঠে এসেছে এক অনুসন্ধান প্রতিবেদনে। র্যাব বলছে বিষয়টি তাদেরও নজরে আছে। তাফসির হাসানের ক্যামেরায় দীপু শিকদারের আরেকটি রিপোর্ট। দেশে কোভিড-19 শুরুর পর থেকে অন্যান্য সরকারি হাসপাতালের মতো উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালও সেবা দিয়ে আসছে। হাসপাতালটির নার্সদের আবাসন নির্ধারণ করা হয় উত্তরার মিলিনা হোটেলে। এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে রিজেন্ট হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে একজন নার্সের দৈনিক খাবারের বিল নির্ধারিত হয় 450 টাকা, আর আবাসন খরচ ধরা হয় প্রতিদিন 3000 টাকা।
মে মাসে মোট খাবারের সংখ্যা ১,৫১৩টি হলেও ২,৩০৪টি খাবারের বিল দাবি করে শাহেদের মালিকানাধীন মিলিনা হোটেল। একইভাবে জুন মাসেও অতিরিক্ত ৮৯২টি খাবারের বিপরীতে বাড়তি টাকা আদায় করা হয়। ২ মাসে মোট ৭,৫৬,৫০০ টাকা আদায়ের অভিযোগ ওঠে। এই অনিয়মের বিষয়ে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা বলেন, অভিযোগটি সঠিক নয়। তিনি কোনোদিন হোটেলটিতে যাননি বলেও দাবি করেন। হোটেলে কোনোদিন যায়ওনি, দেখেও নাই। ঠিক করছে ডাক্তাররা, সব কিছু ডাক্তাররা করছে। এই ডাক্তারদের কিছু লোকজন আছে এরকম শয়তানি করে করতে পারে। শাহেদের বাড়ি সাতক্ষীরা, আমাদের আদি বাড়ি সাতক্ষীরা ছিল। আমরা 65 সালে সেটেল হয়েছে খুলনা। আমি শাহেদের চিনিও না। তবে সেখানকার এক কর্মকর্তা বলছেন, হোটেল পরিদর্শন দলে ছিলেন আলিমুজ্জামান। প্রথম আমরা হোটেল ভাড়া করছিলাম, ভাড়া বেশি ছিল, পরে আমরা সব মিনিমাইজ করে কমাইয়া। আর হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন, অভিযোগ খতিয়ে দেখা হবে। যে কোনো অভিযোগ থাকতেই পারে বা আসতেই পারে। কোনো অভিযোগ আসলে আমরা এটা তদন্ত সাপেক্ষে এটা ভুল ভ্রান্তি আছে কি না, কোনো কিছু আছে কিনা সেটা বলতে পারবো। হঠাৎ করেই কোনো কমেন্ট করা এই মুহূর্তে আমার জন্য ডিফিকাল্ট আর কি। র‍্যাব বলছে অভিযোগটি গুরুতর, তাই খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে মূলত বিস্তারিত তথ্যপত্র র‍্যাব সংগ্রহ করছে এবং আমরা এই পরিপ্রেক্ষিতে আরও জেনেছি এখানে একটি বড় অঙ্কের প্রতারণার আশ্রয় শাহেদ করিম নিয়েছেন। তার সাথে অনেকেই সংশ্লিষ্ট থাকতে পারে বলে প্রাথমিকভাবে আমরা মনে করছি। এই সমস্ত বিষয় দুর্নীতি দমন কমিশন তদন্ত করবেন বলে আমরা প্রত্যাশা করি। শুরু থেকে খাবারের মান নিয়ে নার্সদের ক্ষোভ ছিল। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী মহাখালীর ডিএনসিসি মার্কেটে স্থাপিত কেন্দ্রে বিদেশ যাত্রীদের করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে। বিদেশ যাত্রীরা এই উদ্যোগের প্রশংসা করেছেন, জানিয়েছেন টাকা জমার পর নমুনা দিতে সময় একটু বেশি লাগছে। তবে সিভিল সার্জন মইনুল হাসান জানিয়েছেন, 2-1 দিনের মধ্যে সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেওয়া হবে। সশস্ত্র বাহিনী তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এই কোভিড-19 পরীক্ষা কেন্দ্রটি। জসিম জুয়েলের রিপোর্ট। করোনা মহামারী কাটিয়ে সীমিত আকারে খুলতে শুরু করেছে আকাশপথ, তবে মানতে হচ্ছে কঠোর স্বাস্থ্যবিধি। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ ভ্রমণ শর্ত হিসেবে করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে। মহাখালী ডিএনসিসি মার্কেটে তাই সকাল থেকেই বিদেশ যাত্রীদের ভিড়। নমুনা পরীক্ষায় যেন ভোগান্তি পোহাতে না হয় তাই বয়স্ক ব্যক্তিদের জন্য 2টি এবং মহিলাদের জন্য 2টি আলাদা বুথ স্থাপন করা হয়েছে। নমুনা দিতে আসা যাত্রীরা জানান, তথ্য নেওয়া, টাকা জমা দেয়া এবং নমুনা সংগ্রহ পর্যন্ত সময় লেগে যাচ্ছে বেশি। তবে এই উদ্যোগে সন্তুষ্ট তারা। একটু পর পর কথা চেঞ্জ করে, এই বলে 1 নাম্বার লাইনে দাঁড়াতে, এই বলে 3 নাম্বার লাইনে দাঁড়াতে, এরকম করে করে এতক্ষণ ডিস্টেন্সটা মেনটেন হচ্ছে। তারপরে লাইন বাই লাইন একজনকে নিচ্ছে, এমন না যে পরে যে আসছে তাকে আগে দিচ্ছে। সার্ভিসে কিছু সমস্যা আছে, ঠিক আছে, অনেকে অনেক কিছু জানে না, কিন্তু জিজ্ঞাসা করলে বলে ওখানে যান ওখানে যান। সিরিয়ালটা ঠিক রাখার জন্য কিন্তু পারতেছে না। এরপরও কিছু লোক মানতেছে, কিছু লোক মানতেছে না। সিভিল সার্জন জানিয়েছেন, সবকিছু উপযোগী করে তুলতে একটু সময় দরকার। সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করার আশ্বাস দেন তিনি। আমরা কালকে থেকে আরও ডেস্ক বাড়াবো এবং একটু আমাদের নগদের সমস্যা ছিল, নাম্বারটা আজকে পরিবর্তন হয়েছে। আজকে আমরা ফিক্সড নাম্বার পেয়েছি, কালকে থেকে সবাই বাসা থেকে অ্যাপসের মাধ্যমে টাকাটা দিতে পারবে। এই পরীক্ষা কেন্দ্রে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত নমুনা সংগ্রহ এবং বিকেল 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত রিপোর্ট দেওয়া হচ্ছে। এখানে একটি করোনা আইসোলেশন সেন্টার স্থাপনের কাজ চলছে সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে। চালু হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণে 136 দিনে আরও 41 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃত্যু 2709। একদিনে শনাক্ত হয়েছে 3057 জন। শনাক্তের হার 23.70%। কোভিড সংক্রান্ত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মোট আক্রান্তের সংখ্যা এখন 2,10,510। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,898। মৃত 41 জনের 34 জন পুরুষ এবং 7 জন নারী। এদের মধ্যে 31 জনই মারা গেছেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। পুরুষ মৃত্যু হার 78.92 এবং নারী মৃত্যু হার 21.8%। বুলেটিনে করোনা সংক্রমণ এড়াতে সচেতন হবার আহ্বান জানানো হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 10,54,559টি নমুনা। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,057 জন।
এ পর্যন্ত শনাক্ত 2,10,510 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন। এ পর্যন্ত 2,709 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.29%। দেশের কোথাও জিলহজ মাসে চাঁদ দেখা যায়নি। আগামী 1 আগস্ট দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক শেষে একথা জানান ধর্ম মন্ত্রণালয়ের সচিব। 21 জুলাই 2020 খ্রিস্টাব্দ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। 1 আগস্ট 2020 খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে বন্যা পরিস্থিতির আরও অবনতি, তলিয়ে গেছে রাস্তাঘাট, রাজধানী জুড়ে জলজটের দুর্ভোগ। চট্টগ্রাম বন্দর দিয়ে ট্রানজিট শুরু, ভারতীয় জাহাজ থেকে পণ্য খালাস, অর্থনীতিতে নতুন মাত্রা, বলছেন সংশ্লিষ্টরা। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। অনেক জেলায় তলিয়ে গেছে প্রধান সড়ক, তলিয়ে গেছে ফসলি জমি ও মাছের ঘের, ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ, চরম দুর্ভোগে বানভাসী মানুষ। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। প্রবল বর্ষণ ও উজানের ঢলে বেড়েছে নদ নদীর পানি, তলিয়ে গেছে শরীয়তপুর মাওয়া সড়কের বিভিন্ন অংশ। যে কোনো সময় ঢাকার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে শরীয়তপুরের। তলিয়ে গেছে নড়িয়া ও জাজিরার বিভিন্ন রাস্তা, খোলা আকাশের নিচে দিন কাটছে অনেকের। যে জায়গায় 3 সন্ধ্যা গেছে এই জায়গায় 1 সন্ধ্যা খাত দিন দেখতেছি। রাজবাড়িতে বাড়ছে পদ্মার পানি, 1.5 লক্ষ মানুষ পানিবন্দী। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। শিশুদের নিয়ে অভিভাবকরা পড়েছেন বিপাকে। বন্যায় তলিয়ে গেছে ধান, পাট, বাদাম ও বোরো ধানের বীজতলা। টাঙ্গাইলে যমুনা সহ সব নদীর পানি কমলেও জেলার পূর্ব দিকে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বাসাইল ও মির্জাপুর উপজেলায় বেশ কয়েকটি সড়ক ও সেতু ধসে যাওয়ায় ভেসে গেছে অনেক গ্রাম। শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। সকলে সম্মিলিতভাবে সার্বক্ষণিকভাবে আমরা বাঁধগুলোর দিকে 24 ঘন্টা নজর রাখছি। বন্যায় সিরাজগঞ্জে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ত্রাণের আশায় রয়েছেন দুর্গতরা। দুর্যোগের জন্য কিছু সাহায্য চাউল দেওয়া যায়, চাউলের জন্য কিছু পাওয়ার আশায় পাইনি, আশায় আছে। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে 10টি গ্রামে ঢুকে পড়েছে ঢলের পানি। পানির তোড়ে চালবন ভাদারটে গ্রামের একমাত্র সড়ক ভেঙে গেছে। মাথা গোজার তাই নাই, একটা মানুষ কই যাইবো বা একজনের কাছে চাইবো, কোনো মানুষের সহযোগিতা করার মানুষ নেই। সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে রাস্তা, মানুষ 2টা ওয়ার্ড মাথার পানিবন্দি, অনেক কষ্ট আছে। এই নতুন রাস্তা করছিল, বাঙ্গা দেখেন কি অবস্থা করছে দেশের। নদীর পাড়ের যে বাঁধ, এটা প্রায় 6টা বাংলাদেশে। সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কানাইঘাট, ওসমানীনগর, বালাগঞ্জ, গোপালগঞ্জ সহ কয়েকটি এলাকায় 1/2 গ্রামের মানুষ পানিবন্দী। 3টা বালতি পড়ছে পানি রাস্তার মধ্যে এবং বাড়ির অনেক লাঠি চলে গেছে। গাইবান্ধায় নদ নদীর পানি কিছুটা কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। ত্রাণ না পাওয়ার অভিযোগ অনেকের। দেখা দিয়েছে পানিবাহিত রোগ। আমার খসখসা হয়ে গেছে, তো ওষুধও নাই, টাকা নাই, কি দিয়ে কিনবো। কোনোদিন চেয়ারম্যান মেম্বাররা কোনো খোঁজ খবরে নেবে না। আমরা খুবই কষ্টতে আছি। ফেনী সোনাগাজীতে ফেনী নদীর 8টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। নদী গর্ভে বিলীন রাস্তা, ফসলি জমি। বরাদ্দ হয়েছে কিন্তু কাজ শুরু হতে প্রায় 2 মাস সময় লেগে যায়। এদিকে বরগুনা রাখাইন পাড়া সহ 5টি গ্রামের শত শত পরিবার বেড়িবাঁধ নির্মাণ ও স্থায়ী ব্লকের দাবিতে মানববন্ধন করেছে। স্বাস্থ্যবিধি রক্ষা করে আমরা মানববন্ধন করতেছি। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। পূর্বাভাস অনুযায়ী 25 তারিখ পর্যন্ত নদ নদী পানি বৃদ্ধি পেলেও এখন কমতে শুরু করেছে। তবে দেশের মধ্যাঞ্চলে পানি বাড়ার কারণে কিছু কিছু নতুন এলাকা প্লাবিত হয়েছে। সচিবালয়ে নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের সাথে মাল্টিপারপাস রেস্কিউ বোট নির্মাণ সংক্রান্ত চুক্তির সই অনুষ্ঠানে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান জানান, এ পর্যন্ত 25টি জেলা বন্যা কবলিত হয়েছে। মনিটরিংও জোরদার করা হয়েছে। বন্যা কবলিত এলাকা পর্যন্ত ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। 20 তারিখ মধ্যরাতের পর থেকে কিন্তু পানি বাড়ছে। আমরা সব জায়গায় যোগাযোগ রাখছি এবং নতুন নতুন অঞ্চলের মধ্যে ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, মানিকগঞ্জ
এবং মুন্সিগঞ্জ এই 6টা জেলা নতুনভাবে বন্যা কবলিত হয়েছে এবং 9,000 মেট্রিক টন চাল আর হলো 3,21,00,000 টাকা আর 90,000 প্যাকেট শুকনা খাবার, তারপরে 50 লক্ষ টাকা হলো গবাদি পশুর জন্য, 50 লক্ষ টাকা হলো শিশু খাদ্যের জন্য আর 60 লক্ষ টাকা দেওয়া হয়েছে রান্না করা খাবারের জন্য। গত 24 ঘন্টায় ঢাকায় 87 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি জমে দুর্ভোগে পড়েন নগরবাসী। সকাল থেকে শুরু হয় বৃষ্টি, আর এতে রাজধানীর প্রধান প্রধান রাজপথ আরও মোড়গুলো তলিয়ে যায়। জলাবদ্ধ এসব সড়কে চলাচল করতে গিয়ে অনেক যানবাহন বিকল হয়ে পড়ে। এতে অফিসমুখী নগরবাসী দুর্ভোগে পড়েন। অনেকে বৃষ্টিতে ভিজে পানি মারিয়ে গন্তব্যে যান। পাড়া মহল্লার অলিগলিতে পানি জমে যাওয়ায় বের হতে পারেননি অনেকে। একটু বৃষ্টি আসলে আমরা মসজিদে যাওয়া আমাদের বন্ধ করে দিতে হয়। এজন্য যদি আমাদের একটু লক্ষ্য করে তাহলে এই দিক থেকে আমরা একটু মসজিদে যেতে পারবো, চলাচল করতে পারবো। বৃষ্টি হলে আরো বেশি পানি থাকে। রাজধানী উত্তর সিটিতে কোরবানি পশুর হাট বসবে 6টি আর দক্ষিণে বসবে 11টি হাট। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে হাটে স্যানিটাইজার, মাস্ক আর হ্যান্ড গ্লাভস বাধ্যতামূলক করা হয়েছে। আর এই স্বাস্থ্যবিধি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এই নিয়মের লঙ্ঘন হলে তাৎক্ষণিকভাবে হাট বন্ধ করে দেওয়ার এবং ইজারাদারদের জামানত বাতিল করা হবে বলেও জানান মেয়র। প্রতিদিন হাট পরিদর্শনের জন্য ওয়ার্ড কাউন্সিলের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছে ডিএনসিসি। প্রতিটি হাটে মোবাইল কোর্ট রাখারও সিদ্ধান্ত হয়েছে। হাটে 7 ফিট পর পরে বাঁধবেন। আমি কিন্তু ফিতানি দেখবো, ম্যাজিস্ট্রেট, র্যাব দেখবে, পুলিশ দেখবে। যদি আপনারা হালকা করে দেখেন জিনিসটা আপনারা ভুল করবেন, কারণ এই হাটে আপনাদের ধরা খাবেনি, আপনাদের টাকা যেটা ওটা বাজেয়াপ্ত হবে। ট্রানজিটের আওতায় ভারতীয় পণ্য নিয়ে জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। সকালে জাহাজটি থেকে কন্টেইনার খালাস শুরু হয়। বন্দর থেকে সড়ক পথে এই পণ্য যাবে ভারতের আসাম এবং ত্রিপুরায়। এর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়নের নতুন মাত্রা সূচিত হবে বলে মনে করছেন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করেছেন হাসান ফেরদৌস। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে কম খরচে দ্রুত সময়ে পণ্য পরিবহনের ট্রানজিট হিসেবে চট্টগ্রাম বন্দরকে ব্যবহার শুরু করেছে ভারত। চুক্তি অনুযায়ী কলকাতার শ্যামাপ্রসাদ বন্দর থেকে পরীক্ষামূলকভাবে ভারতীয় পণ্যবোঝাই কন্টেইনার জাহাজ এমভি সেজুতি মঙ্গলবার সকালে নোঙর করে চট্টগ্রাম বন্দরে। বন্দর ও কাস্টমস মাশুল পরিশোধের পর এইসব পণ্য আগরতলা দিয়ে যাবে ভারতের আসাম এবং ত্রিপুরায়। আমাদের সাথে কোস্টাল চুক্তি আছে ভারতের সাথে, সেটা হচ্ছে যে কলকাতা বন্দর থেকে আমাদের ব্যবসায়ীরা যেই কন্টেইনার সড়ক পথে আনতেন, সেটা সড়ক পথে না এনে কন্টেইনারটি কলকাতা থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে আনেন। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম বন্দরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করাকে স্বাগত জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। এতে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছেন তারা। ট্রানজিটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে, সেটাকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করব এর মাধ্যমে চট্টগ্রাম বন্দরের আয় বৃদ্ধি পাবে তথা বাংলাদেশের অর্থনীতি উপকৃত হবে। আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ট্রান্সশিপমেন্ট একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারবে। ট্রানজিট বন্দর হিসেবে অপারেশনাল কার্যক্রম পরিচালনায় পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আজকে 4টি কন্টেনার এসছে, আমরা বছরে 30 লাখ কন্টেনার হ্যান্ডেল করি। চট্টগ্রাম বন্দরকে ট্রানজিট বন্দর হিসেবে ব্যবহার করতে 2018 সালে দিল্লিতে ভারত বাংলাদেশের মধ্যে সচিব পর্যায়ে চুক্তি হয়। এরপর 2019 সালে দুদেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হয়। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। জাতির পিতার জন্মশতবার্ষিকী অর্থবহ করতে দেশের বন্যজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষা সচিব। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সোমবার গণভবন কমপ্লেক্সে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দপ্তর চত্বরে সচিব ডক্টর আবু হায়না মোস্তফা কামাল এই অনুষ্ঠান উদ্বোধন করেন। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে 1 কোটি বৃক্ষের চারা রোপণে কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়। নিচে আরও একটি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে
সামাজিক যোগাযোগ মাধ্যমে থেমে নেই অপপ্রচার, নাম বদলে ধরাছোঁয়ার বাইরে অনেকে। অর্থনীতি পুনরুদ্ধারে ইউর চুক্তি, ভ্যাকসিনের জন্য অপেক্ষা না করার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার। আবারও রাত 11টার 21 সংবাদে। রাষ্ট্র, সরকার, প্রশাসন, রাজনৈতিক দল, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চলছে হরহামেশাই। মামলা ও সাধারণ ডায়েরি দায়ের হলেও অপপ্রচারকারীদের বেশিরভাগই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। মানুষ সচেতন না হলে সাইবার প্ল্যাটফর্মে অপপ্রচার প্রতিরোধ সম্ভব নয় বলে মনে করছে পুলিশ। সাইবার ক্রাইম নিয়ে আদিত্য মামুনের 3 পর্ব ধারাবাহিকের আজ থাকছে শেষ পর্ব। সরকার ও রাষ্ট্রপ্রধান, পুলিশ প্রশাসন, মন্ত্রী এমপিদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই অপপ্রচার চালাচ্ছেন মুক্তাদির রশিদ আদর। নওগাঁর মহাদেবপুর থানায় পুলিশই তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি লিখিয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চেয়ে আবেদনও করা হয়েছে। মুক্তাদিরকে ধরতে অভিযান চালালেও তাকে ধরা যায়নি। তারপরও তার অপপ্রচার রোধ করা যায়নি। এখন ভিন্ন নামে অপকর্ম করে বেড়াচ্ছে মুক্তাদির রশিদ আদর। এই অপরাধীর মতো আরও অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপর। করোনা মহামারীতে তাদের তৎপরতা থামেনি, বরং বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীকে নিয়েই সবচেয়ে বেশি অপপ্রচার। উদ্দেশ্য সামাজিকভাবে নারীকে হেয় করা। কয়েক সেরি দেখলাম অল টপ গায়ে রোডের উপরে কাগজ ভিজে গাড়ায় গেছে। মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টাও থেমে নেই। এই যে করোনা ভাইরাস কেন হয়েছে দেখলাম ফেসবুকে, আমার একজন দেখাইলো যার হইতেছে সরকার পার্লামেন্ট আইন করে দিয়ে সাথে সাথে তারে পুরাই মেরে নিতে। শুনছেন? কুসংস্কারের পক্ষে অবস্থান নিয়ে বিজ্ঞানের বিরুদ্ধেও চলছে অপপ্রচার। স্কুল কলেজ পার হয়ে বিশ্ববিদ্যালয়ের বারান্দায় যে ব্লগার আর নাস্তিকদের খপ্পরে পড়ে 2 পাতা বিজ্ঞান পড়ে অস্বীকার করে। পুলিশ বলছে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হয়। যারা কন্টিনিউয়াসলি বিভিন্নভাবে বিভিন্ন আইডি থেকে, তাদের নিজের আইডি, তাদের ফেক আইডি থেকে এই গুজবগুলো ছড়াচ্ছে, তাদেরকে আমরা শনাক্ত করছি, তাদেরকে আমরা গ্রেপ্তার করছি নিয়মিত। নিয়ন্ত্রণহীনভাবে অপপ্রচার চললেও পুলিশের দাবি তৎপর আছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম যেহেতু একটি মহাসমুদ্রের মতো, এর অনেক কিছুই তাৎক্ষণিকভাবে আমাদের হয়তো চোখে, কিছু কিছু বিষয় হয়তো তাৎক্ষণিকভাবে চোখে পড়া সম্ভব না। সাধারণ মানুষ সচেতন না হলে গুজব রটনাকারী তাদেরকে নির্মূল করা বা দমন করা খুব সহজ হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতার পাশাপাশি অপরাধীদের ব্যাপারে সজাগ থাকারও পরামর্শ তাদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ব্যাংকগুলো স্বয়ংক্রিয়ভাবেই শুল্ক কর্তৃপক্ষের কাছ থেকে বিল অব এন্ট্রি কপি পেয়ে যাবে। ফলে আমদানিকারকদের আলাদা করে তা ব্যাংকে জমা দিতে হবে না। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আমদানি বিপরীতে মূল্য পরিশোধ বিষয়ক তথ্যাদি মিলিয়ে নেবে সংশ্লিষ্ট ব্যাংক এবং শুল্ক কর পরিশোধের বিষয়টি নিশ্চিত করবে। তবে এই সুবিধা শুধু স্বয়ংক্রিয় ব্যবস্থায় পরিচালিত শুল্ক স্টেশনের জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। উন্নয়ন কাজে ধীর গতিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ, একনেগে 1136 কোটি টাকার 6 প্রকল্প অনুমোদন। অনিয়ম দুর্নীতি দিয়ে বিতর্ক, অবশেষে ডিজির পদ ছাড়লেন আবুল কালাম আজাদ। শাহাবুদ্দিন মেডিকেলের এমডি সহ 3 জন 5 দিনের রিমান্ডে, রহস্য অনুসন্ধানে পুলিশ। মেট্রো রেলের 76 কর্মীকে ভুয়া করোনা রিপোর্ট, শাহিদের বিরুদ্ধে আরও এক মামলা, প্রতারণা তদন্তে র্যাব। বিদেশ যাত্রীদের করোনার নমুনা পরীক্ষা কেন্দ্র চালু, ভোগান্তি কমাতে বয়স্ক ও নারীদের আলাদা বুথ।
সবশেষ খবর জানতে ডায়াল করুন 2054 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া আরও দেখতে পাবেন ফেসবুকে facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। কি করলো লাস্টে?